সন্ধ্যায় শপথ নেবেন দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ সন্ধ্যায় শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। সন্ধ্যে 7:30টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এরই মধ্যে শপথ অনুষ্ঠান আয়োজনে সব প্রস্তুতি শেষ করেছে বঙ্গভবন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় সংসদের সদস্য, কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে 255 ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গ্যাস সংকট আরও প্রকট হয়েছে। পাইপলাইনে পর্যাপ্ত গ্যাস না থাকায় পাম্প স্টেশনে মিলছে না প্রয়োজনীয় পরিমাণে গ্যাস। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মগবাজার একটি ফিলিং স্টেশনে রয়েছেন সহকর্মী মুস্তাফিজ আরিফিন। চলে যাচ্ছি সেখানে। মুস্তাফিজ, ফিলিং স্টেশনে আজ গ্যাসের সরবরাহের কি অবস্থা দেখছেন? কি বলছেন চালক ও পাম্পের লোকজন? ধন্যবাদ রায়হান। আমি এখন রাজধানীর মগবাজারে এই ফিলিং স্টেশনে আছি। এখানে এসে যতটুকু দেখতে পেরেছি যে শুক্রবার অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে গাড়ির সিরিয়াল একটু কম রয়েছে, যেখানে কিনা আগে 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছিল, কিন্তু আজকে কিন্তু সেই সিরিয়াল বা লাইনটা কিন্তু একটু কম। কিন্তু এখানে স্বস্তির বিষয় দেখছেন না সাধারণত চালকরা, কারণ তারা আগের সেই কম চাপেই গ্যাস পাচ্ছেন। অর্থাৎ সিএনজিতে কিন্তু 75 থেকে 100 টাকা বা 90 টাকা, 110 টাকা এরকম গ্যাস তারা নিতে পারছেন, এবং বড় গাড়িগুলো থেকে সর্বোচ্চ তারা 300 টাকার গ্যাস নিতে পারছেন, যেখানে কিনা তারা আগে 600 টাকার মতো গ্যাস নিতে পারতেন। অর্থাৎ এখানে যে গ্যাসের যে প্রেশার 220 PSI থাকার কথা ছিল বা তারও বেশি, এখন কিন্তু সেটা মাত্র 120 থেকে 140 রয়েছে। মোটামুটিভাবে বলা যায় যে দেশের যে দৈনিক যে গ্যাসের চাহিদা 308 কোটি ঘনফুট, সেখানে কিন্তু সরবরাহ প্রায় 160 কোটি ঘনফুট কম রয়েছে। তো এই যে কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, যে তারাও এটা স্বীকার করছেন যে নিরবিচ্ছিন্নভাবে আসলে তারা গ্যাস দিতে পারছেন না। আর এই যে সিরিয়াল আজকে একটু চাপ কম, এই বিশেষ করে গাড়ির যে চাপটা কম, এটা তারা বলেছেন যে এটা শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বিধায় গাড়ির সংখ্যাটা কিছুটা কম রয়েছে। তবে এই ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখতে চাই যে নর্মালি যে চাপ গাড়ি চালকরা যারা থাকেন, যে 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন, আজকে সেই সময়টা কিছুটা কম রয়েছেন। রায়হান। মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মগবাজার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আরিফিন মুস্তাফিজ। চুয়াডাঙ্গায় কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও তীব্র স্রোতে ভেসে গেছে কালিয়াবকরী দুলালনগর গ্রামের ভৈরব নদের ওপর নির্মিত পারাপারের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকোটি। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশপাশের কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা। বিপাকে অসুস্থ রোগী ও শিক্ষার্থীরা। স্থানটিতে একটি সেতু নির্মাণের দাবি ভুক্তভোগীদের। চুয়াডাঙ্গা প্রতিনিধি সর্দার আলমিনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী দুলালনগর গ্রামের ভৈরব নদের ফেরিঘাট। এখানে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে দীর্ঘদিন ধরে পারাপার হতো আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ। কিন্তু বর্তমান চিত্র দেখে বোঝার উপায় নেই এখানে একটি বাঁশের সাঁকো ছিল। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও তীব্র স্রোতে ভেঙে ভেসে গেছে সাঁকোটি। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশপাশের কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা। তাদের অভিযোগ, গত 70 বছর ধরে একই দুর্ভোগ পোহাচ্ছেন তারা। এই পার নিয়ে কষ্ট জীবন ভরি করে আসছে। সাঁকু মাকু বাঁশ মাস দিয়ে আমরা করে দিই, ওই 2-6 মাস থাকে, ভেঙে পড়ে যায়, আর করার লোক পাইনি। নতিপুতা ইউনিয়নের এটা বড় যোগাযোগ, আর আপনাদের এখানে ভালাইপুর এটা বড় রোড। এখান থেকে মহাজনপুর টু ভালাইপুর চুয়াডাঙ্গা এটা খুব শর্ট রোড। এই রোডের খুব চলাচলের খুব সমস্যা। এখান থেকে আপনার 8 কিলোমিটার ঘুরে যেতে হয়। ওপারের লোক, ওদের জমি জায়গা এপারে অনেক বিনিময় সম্পত্তি আছে, ওরা আবাদ করতে আসলে ওদের খুব বেশি অসুবিধা। বা আমাদের এখানে একটা ডাক্তার নেই, এখান থেকে আমাদের ডাক্তার দিতে 6 কিলোমিটার মহাজনপুর।
এক্ষেত্রে কিন্তু কালিয়া বকরি কোনো ডাক্তার নেই, রাত বিরেতে আমাদের খুব সমস্যা হয়। সবজি, গম, ধান যাই চাষ করে এইগুলা যে শহরে নিয়ে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা নেই। এই ব্রিজের কারণে নিয়ে যেতে পারে না, তারা ন্যায্য মূল্য পায় না। আবার শহর থেকে যে ব্যাপারীরা এখানে আসবে এই ব্রিজের কারণে গাড়ি ঘোড়া নিয়ে আসতে পারে না, এই জন্য তারা এই ন্যায্য মূল্যটা পায় না। আমরা চাই এখানে একটা ব্রিজ হোক। কালিয়াবকড়ি দুলালনগর ফেরিঘাটে 96 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানোর আশ্বাস দিলেন দামুড়হুদা উপজেলা প্রকৌশলী। আশা করি এই ব্রিজ দ্রুতই আগামী বছরের শুরুর থেকেই হওয়ার সম্ভাবনা আছে এবং বর্তমান আমাদের পিডি স্যার খুব দ্রুত ব্রিজটি যাতে করা যায় সেই জন্য কাজ করে যাচ্ছেন এবং সেইভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। যোগাযোগ ব্যবস্থা সচল, স্থানীয় কৃষি ও অর্থনীতির গতি ফেরাতে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ সময় হাসপাতাল ঘিরে মোতায়েন করা হয় বিভিন্ন বাহিনীর 8 শতাধিক সদস্য। আজ ভোরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে 74 বছর বয়সী ইমরানকে বের করে রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে নিয়ে বিভিন্ন টেস্ট করে আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই প্রধানকে পরীক্ষা করে ডাক্তাররা তাকে শারীরিকভাবে সুস্থ বলেছেন। আদালত আল শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়ার নির্দেশ দিলেও সরকার নিয়ন্ত্রিত পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে ইমরানের শারীরিক পরীক্ষা করা হয়। তার সাক্ষাৎ পেতে হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন পিটিআইয়ের তথ্য সচিব। চিকিৎসার জন্য ইমরানকে 2 দিনের মধ্যে হাসপাতালে নেয়ার নির্দেশ পুনর্বিবেচনা করতে সরকারি আবেদন বৃহস্পতিবার নাকচ করে সুপ্রিম কোর্ট। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় 14 বছরের কারাদণ্ড পাওয়া ইমরানকে 2023 সালের 5 আগস্ট থেকে আদিয়ালা জেলে রাখা হয়েছে। 1 আগস্ট কারা কর্তৃপক্ষ ইমরানের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে অনিয়ন্ত্রিত রক্তচাপ, বুক ধরফর করা, মাথা ব্যথা আর অস্থিরতার কথা জানিয়েছে। এই অবস্থার জন্য স্ত্রী, পরিবারের সাথে যোগাযোগ অনিয়মিত হয়ে পড়া এবং সংবাদপত্র ও টিভি দেখার সুযোগ না পাওয়াও অনেকটাই দায়ী বলে মত তার চিকিৎসকদের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটাল ভবনে আইএস জঙ্গি গোষ্ঠীর বোমা হামলা আর জনপ্রতিনিধিদের হত্যা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এই ঘটনায় এক নারীকে গ্রেফতার করে বিদেশি সন্ত্রাসীদের সাহায্য করার অভিযোগ আনা হয়েছে। এফবিআই আদালতকে জানিয়েছে, এ ঘটনায় বুধবার গ্রেফতার করা 35 বছর বয়সী জেসিকা বই আইএস জঙ্গি গোষ্ঠীর সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। সরকারি আইনজীবী আদালতকে জানিয়েছেন, বোমা হামলায় ওই ভবনটি যতটা সম্ভব ধ্বংস করে আইন প্রণেতাদের হত্যার ইচ্ছা ছিল জেসিকার। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ছুরি ও আইএস জঙ্গি সদস্য হিসেবে শপথ নেয়ার একটি চিরকুট জব্দ করা হয়েছে। বোমা হামলা পরিকল্পনা বাস্তবায়নের জন্য আলবেনিতে অবস্থিত স্টেট ক্যাপিটাল ভবনে একাধিকবার গেছেন জেসিকা। এ সময় সাথে নকল বোমা আর নষ্ট একটি অস্ত্র বহন করেছেন তিনি। বোমা কিনতে $200 সহ যে সরঞ্জামগুলো পরিচয় গোপন করা সরকারি সংস্থার গুপ্তচরই তাকে দিয়েছিল। আইএস সদস্য পরিচয়ে ওই গুপ্তচরের সাথে কয়েক সপ্তাহ কাটিয়েছেন আলবেনিয়াবাসী ওই নারী। ওই গুপ্তচরকে জেসিকা জানিয়েছিলেন, হোয়াইট হাউসের তুলনায় সহজ লক্ষ্যবস্তু হওয়ায় নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটাল ভবনকে হামলার টার্গেট করেছেন তিনি। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যক্রমে সরঞ্জাম সরবরাহের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে টুইন টাওয়ারে হামলায় উচ্ছ্বাস, যুক্তরাষ্ট্রের সমালোচনা এবং আল কায়দার সমর্থনে সামাজিক মাধ্যমে তৎপরতার প্রমাণও আদালতে দাখিল করেছে এফবিআই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।